তো দেখো, তো আমাদের যখন ভারত এস্টাবলিশ হয়েছিল বা ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের যে গভর্নমেন্ট বা সরকার, তো গভর্নমেন্ট যখন গঠন হয়, সরকার যে গঠন হয়েছে, তো গভর্নমেন্ট কি করে আমাদের এখানে রুল করে, মানে আমাদের শাসন করে, প্রশাসনিক আমাদের শাসন করে। তো তার মধ্যে প্রথমে যে গভর্নমেন্ট হতো সেটা কি হতো, সেন্ট্রালাইজড গভর্নমেন্ট। সেন্ট্রালাইজড গভর্নমেন্ট মানে যে রাজা একজন থাকবে, তার আন্ডারে সবকিছু হতে থাকবে, যেটা আগেকার রাজারা হতো। তারপরে কি হলো, প্রশাসনিক সুবিধার জন্য এই রাজারাই কি করেছিল, প্রথমবার গভর্নমেন্ট বা সরকারকে ডিসেন্ট্রালাইজ করেছিল। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ কথার অর্থ হচ্ছে যে কেন্দ্রে একজন রাজা থাকবে, থাকবে কোনো অসুবিধা নেই। তার সাথে কি হবে, প্রদেশেও রাজা বা গভর্নর থাকবে, যাদেরকে আমরা বলছিলাম গভর্নর বলা হতো। ভালোবাসায় মিডিয়েভাল হিস্ট্রিতে আমরা তাদেরকে সুবেদার কনসিডার করতাম। ওকে, এভাবে হতো। তো এরপর দেখা গেল, এরপর যখন চোল রাজারা ছিল, ঠিক আছে, চোল রাজারা প্রথমবার, এটা চোল রাজাদের ক্ষেত্রে আমরা দেখেছি, তারা কি করলো, তারা দেখলো যে প্রদেশে ভাগ করার পরেও কি হলো, অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে হচ্ছে না। সেই কারণে কি হচ্ছে, বিভিন্ন প্রদেশ বা প্রভিন্সকে আরো ছোট ছোট অংশে ভাগ করলো। সেই হিসাবে গঠিত হলো বিভিন্ন গ্রাম, এবং গ্রামের মধ্যে গ্রামকে রুল করার জন্য গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে? এরপর ভারত বিভিন্ন রকমের ব্রিটিশ রাজ এলো। ব্রিটিশ রাজের মধ্যে প্রথমে কিছুটা সেন্ট্রালাইজ, তারপর ডিসেন্ট্রালাইজ। আমরা বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসবের মধ্যে আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে ক্ষমতা সেন্ট্রালাইজ করা হয়েছিল, তারপর আবার ডিসেন্ট্রালাইজ করা হয়, আবার সেন্ট্রালাইজ করা, ওই যে দ্বৈত শাসন ব্যবস্থা আমরা যেগুলো পড়েছি শুনেছি। তো এইভাবে ব্যাপারটা চলছিল। এরপর 1947, 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়েছিল। তো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছিল, ভারতীয় সংবিধান তৈরি হচ্ছিল, তো কনস্টিটিউশন তৈরি করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ডক্টর বি আর আম্বেদকর। তাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি, ডক্টর বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকর প্রথম থেকে একটা জিনিসের এগেনস্টে ছিলেন, যে পঞ্চায়েত ব্যবস্থাকে থ্রি টায়ার মানে গভর্নমেন্ট হিসাবে মঞ্জুরি তিনি দিতে চাননি। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাকে, পঞ্চায়েত পঞ্চায়েতকে যে পাওয়ার দেওয়া, ক্ষমতা দেওয়া, সেটা আম্বেদকর কিন্তু প্রথম থেকে করতে চাননি। এই কারণে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল বা তৈরি হয়েছিল, কবে, 1949, 1949-এ তৈরি হয়, কার্যকরী হয় 1950 সালে। সেই সময়ে যখন পঞ্চায়েতি রাজ ছিল, সেটা কিন্তু আমাদের কোনো গভর্নমেন্টের পার্ট ছিল না। সেটা কার মধ্যে ইনক্লুডেড ছিল, ডিপিএসপির মধ্যে। ডিপিএসপির মধ্যে আর্টিকেল 40 ছিল, তো কি আর্টিকেল 40 কি বলেছিল, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি 40 কি বলেছিল বলো, মনে আছে? পঞ্চায়েত গঠন। পঞ্চায়েত গঠন। তার মানে এটা বুঝতে পারছি যে পঞ্চায়েত নিয়ে আম্বেদকর কিন্তু প্রথম থেকে অনেকটা এগেনস্টে ছিলেন। তিনি চাননি যে গ্রাম পঞ্চায়েত থ্রি টায়ার গভর্নমেন্টের পার্ট একটা হোক। এবং দেখো, আম্বেদকরের ভিশন এতটাই বড় ছিল, তিনি যেগুলো যেগুলো অপোজ করেছিলেন, তিনি যেগুলো যেগুলো করতে চাননি, পরবর্তীকালে যখন অন্যান্য সরকার এসে সেগুলো করলো, সেগুলোর ইমপ্লিমেন্টেশন করতে গেলে দেখা গেল যে সেগুলো যত সম্ভব গন্ডগোল সেখান থেকেই তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে এটা খুব ভাবার বিষয় ছিল যে আম্বেদকর কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন, যিনি কিন্তু এই মানে এগুলোর প্রত্যেকটার এগেনস্টে ছিলেন। ওকে, অর্থাৎ বুঝতে পারছি যে আম্বেদকর কতটা ডেডিকেটেড, কতটা মানে ফিউচার, মানে ভবিষ্যৎ, যদি কেউ বলা হয় যে ভবিষ্যৎ কেউ দেখতে পারে, সেটা আম্বেদকরের থেকে খুব কম লোকই দেখতে পারে। তো যাই হোক, এভাবে কি হলো, আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা প্রথমবার ভারতীয় সংঘ 1947 সালে ডিপিএসপির মধ্যে ইনক্লুডেড ছিল। তারপর বিভিন্ন রকমের আইনি পদক্ষেপ, বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের কমিটির মাধ্যমে এই পঞ্চায়েতি রাজ 1992 সালে এসে সাংবিধানিক স্বীকৃতি পায়। ঠিক আছে, যেখানে পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতকে থ্রি টায়ার গভর্নমেন্টের মধ্যে ইনক্লুডেড করা হয়। ঠিক আছে, এবার আমরা ধীরে ধীরে দেখবো কিভাবে এই জিনিসটা হলো। প্রথমে যে পঞ্চায়েতি রাজ, ভালো করে জিনিসগুলো শুনবে, কোনো যদি সমস্যা থাকে অবশ্যই বলবে, হ্যাঁ। যে পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থা, আর শহরের ক্ষেত্রে আমাদের মিউনিসিপ্যালিটি রয়েছে। যারা টাউনে থাকো তাদের জন্য মিউনিসিপ্যালিটি রয়েছে। ঠিক আছে, তো মিউনিসিপ্যালিটি যে রয়েছে প্রত্যেক দুটোই কিন্তু একই ক্যাটাগরি। যদি সেটা ভিলেজ হয়, গ্রাম হয়, তখন সেখানে পঞ্চায়েত হবে। যদি সেটা টাউন হয় বা সিটি হয়, এবার এর মধ্যে টাউন কাকে বলা হয়, সিটি, টাউন, সিটি, নগর, মহানগর একই জিনিস নয় কিন্তু।
এর পেছনে কারণ আছে, জনসংখ্যা আছে, ওয়ার্ডের সংখ্যা আছে, সেগুলো আমি পরে ডিসকাস করবো মিউনিসিপ্যালিটি গড়ার সময়। যদি জানো ভালো কথা, না জানলে কোনো অসুবিধা নেই, আমি এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে মিউনিসিপ্যালিটিটা পড়াবো, তখন আমি টোটালি ক্লিয়ার করে দেবো। ওকে, তো গ্রামের ক্ষেত্রে যে পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হতো বা পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা এই পঞ্চায়েত ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি ব্যবস্থাকে আমরা বলে থাকি কি লোকাল সেলফ গভর্নমেন্ট। খুব ভালো করে বুঝবে, লোকাল সেলফ গভর্নমেন্ট। এবার কথাটা ভালো করে বুঝবে, এটাকে আমরা লোকাল গভর্নমেন্টও বলতে পারতাম, লোকাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট বলতে পারতাম। যেমন আমরা রাজ্যকে রাজ্যকে কি বলি, যে স্টেট সেলফ গভর্নমেন্ট না, লোকাল সেলফ গভর্নমেন্ট। ভালো করে বোঝো, পঞ্চায়েতি রাজ এই কারণে অনেকটা আলাদা, কারণ এখানে একটা কথা দেওয়া আছে সেলফ গভর্নমেন্ট কথা। এটা কিন্তু কেন্দ্র বা রাজ্যের থেকে এই কারণেই আলাদা, কারণ এগুলো সেলফ গভর্নমেন্ট, মানে যেটাকে আমরা বলি মানে স্বায়ত্ত শাসন। তোমরা যদি মনে করো, একটা জিনিস মনে করবে, যে কংগ্রেস প্রথম থেকে একটা জিনিসের দাবি করছে, সেটা কি স্বায়ত্ত শাসন বা ডোমিনিয়ন স্টেটাস। সেলফ গভর্নমেন্ট কথার অর্থ কিন্তু ডোমিনিয়ন স্টেটাসের মতোই স্বায়ত্ত শাসন। তার মানে ব্যাপারটা কি, যে পাওয়ার রাজ্য এনজয় করে, রাজ্য পায়। দেখো, কেন্দ্র সুপ্রিম পাওয়ার আমরা সবাই জানি, কেন্দ্রের অধীনে রাজ্য কাজ করে, কিন্তু কেন্দ্রের অধীনে থেকে রাজ্য যতটা পাওয়ার পায়, রাজ্যের আন্ডারে থেকে লোকাল গভর্নমেন্ট কিন্তু অত পাওয়ার পায় না, অনেক লিমিটেড পাওয়ার। এবং এই কারণে এটা সেলফ গভর্নমেন্ট হওয়ার মানে স্বায়ত্ত শাসন হওয়ার জন্য এটা অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়, এবং রাজ্য এটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে নিজের হাতে থাকে। এই জন্য পঞ্চায়েত নির্বাচনে দেখেছো মমতা ব্যানার্জি কিভাবে ব্যাপারগুলোকে করেছে। ওকে, এবার আমরা ডিসকাস করব এই যে কোনো একটা জায়গা, ভালো করে বুঝবে, কোনো একটা জায়গা যে পঞ্চায়েত হবে বা মিউনিসিপ্যালিটি হবে বা কোনো কিছু যে হবে, এর জন্য কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। মানে কোনো জায়গাকে আমি যদি লোকাল গভর্নমেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্ট আমি বলতে চাই, তার জন্য আমার কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, যেমন কেউ যদি বলে যে আমি গরু, তাহলে গরু বললে তার কিছু বৈশিষ্ট্য থাকবে, একটা লেজ থাকতে হবে, ঠিক আছে, হাম্বা হাম্বা করতে হবে, এগুলো যদি করতে পারে তাহলে গরু, সেরকম ব্যাপার। তো স্বায়ত্তশাসন বলতে গেলে কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। প্রথমত, একটা নির্দিষ্ট এলাকা থাকতে হবে। ভালো করে বলছি, একটা সুনির্দিষ্ট একটা এলাকা থাকতে হবে, ঠিক আছে। কারণ দেখো, তুমি কোনো জায়গায় গেলে, সেই জায়গায় যে তোমার যদি এলাকাই না থাকে, ঠিক আছে, এবং সেটা ভালোভাবে বুঝবে যে কথাটা কিন্তু একদম ক্লিয়ারলি, ঠিক আছে, ক্লিয়ারলি ডিফাইন্ড লোকাল এরিয়া হতে হবে। মানে কোনো ডিসপিউটেড জায়গা হলে হবে না, এই জায়গা নিয়ে গন্ডগোল আছে সেরকম না, তোমার একদম ক্লিয়ারলি ডিফাইন্ড লোকাল এরিয়া হতে হবে। ঠিক আছে, তুমি প্রথমে একটা এলাকা পেয়ে গেলে, ওকে, ভালো কথা, এই জায়গা আমার, ঠিক আছে। সেকেন্ড, সেখানে একটা নির্বাচিত কর্তৃপক্ষ থাকতে হবে। নির্বাচিত কর্তৃপক্ষ মানে যে একটা ইলেকটেড অথরিটি থাকতো। মানে ইলেকটেড অথরিটি মানে কোনো না কোনো ভোট হবে, এবং সেই ভোটের মাধ্যমে কোনো অথরিটি যে হবে, ইলেকটেড অথরিটি হবে, সেই অথরিটি থাকতে হবে। সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা তাকে লোকাল গভর্নমেন্টের মধ্যে ইনক্লুড করতে পারবো। ওকে, এই জন্য দেখো পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়। ওকে, নাম্বার 3, সেটা হতে হবে একটা মাল্টিপারপাস বডি। মাল্টিপারপাস বডি মানে যেটাকে আমরা বাংলায় বলতে পারি বহু উদ্দেশ্য সাধক সংস্থা। মাল্টিপারপাস বডি মানে কি, অনেক রকম কাজ করতে, এরকম নয় যে একটাই কাজ করবে, সেরকম নয়। পঞ্চায়েতের মধ্যে অনেক রকম কাজ থাকে। নাম্বার 4 কি হতে হবে, ট্যাক্স কালেকশন তার করতে হবে। রাজস্ব যে হয় ট্যাক্স কালেকশন, সেটা কিন্তু তাকে করতে হবে। পঞ্চায়েত থেকে কিন্তু ট্যাক্স কালেকশন, সেই ডিউটি করতে হবে। নাম্বার 5, তার তার মধ্যে যেন একজন মানে অটোনমি থাকে। ঠিক আছে, খুব ভালো করে জিনিসটা বুঝবে, একটা অটোনমি থাকবে, কিন্তু সে যেন একজন সাব অর্ডিনেট হয়। জিনিসটা বোঝো, দুটো হচ্ছে একে অপরের বিরোধী কথা, কিন্তু মানে দুজনে একে অপরের সাথে কাজ করে। দেখো, প্রথম কথা অটোনমি। অটোনমি কথার অর্থ হচ্ছে যে সে স্বতন্ত্র, ফ্রি হবে। আবার বলেছে সাবঅর্ডিনেশন, মানে ব্যাপারটা কি, যে পঞ্চায়েত হবে সে কারো দ্বারা প্রভাবিত হবে না, কারো দ্বারা মানে কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবে না, কিন্তু সাবঅর্ডিনেশন হবে। মানে কি, অনুগত হবে কার, স্টেট গভর্নমেন্টের অনুগত। বলো, বুঝতে পারছো কথা না বুঝতে পারছো? অবভিয়াসলি সে স্টেট গভর্নমেন্টের অনুগত হবে, কিন্তু নিজে অন্য কারো দ্বারা প্রভাবিত হবে। দ্যাট ইজ কল অথরিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। ক্লিয়ার?
এবং লাস্ট অফ অল তাকে কি করতে হবে, কিছু পাবলিক ওয়েলফেয়ার কাজ করতে হবে, মানে জনগণের ভালোর জন্য পাবলিক ওয়েলফেয়ার কাজ করতে হবে এবং কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম রান করতে হবে, যে সাক্ষরতা দূরীকরণ এরকম এইসব জিনিস তাকে করতে হবে। এই ছটা যদি তার মধ্যে ক্যারেক্টার থাকে, তখনই তাকে আমরা কিন্তু কি বলতে পারবো, একটা মানে সেলফ গভর্নমেন্ট বলতে পারবো, মানে মানে স্বায়ত্ত শাসন, এটা মানে মানে স্বায়ত্ত শাসন সংস্থা বলতে পারি। এবার এই যে সেলফ গভর্নমেন্ট সেটা হচ্ছে দু রকমের। সেলফ গভর্নমেন্ট হয়, এটা দু রকমের হয়। নাম্বার ওয়ান কি হয়, পঞ্চায়েত। ওই যে কথাটা বললাম, তোমরা যদি লিখে রাখো ভালো। পঞ্চায়েত হবে কার ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে। আর নাম্বার টু সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি সেটা কার ক্ষেত্রে হবে, শহরের ক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার। বলো, এতটা যদি ক্লিয়ার হয় বলবে। এর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, স্যার এটা বুঝতে পারলাম না, তাহলে অবশ্যই বলুন। স্যার অটোনমিটা কি বললেন? অটোনমি তার মানে সে কারো দ্বারা প্রভাবিত হবে না, মানে রাজ্য সরকার ছাড়া অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবে না। মানে তুমি বললে পঞ্চায়েত এই কাজটা করো, সেরকম না। শুধুমাত্র যদি রাজ্য সরকার তাকে অর্ডার দেয়, সেটা ছাড়া সে অন্য কারো দ্বারা প্রভাবিত হবে না, নিজে স্বতন্ত্র হবে। ওকে, কারো আন্ডারে সে থাকবে না, শুধু রাজ্য সরকারকেই ফলো করবে। ক্লিয়ার হলে বুঝতে পারবে। এবার ক্লিয়ার আছে করি। হ্যাঁ স্যার। স্যার নির্বাচিত কর্তৃপক্ষটা একটু বলে দিন, আমার তো কেটে গেছিল ওই জায়গাটা। হ্যাঁ, ওকে। নির্বাচিত কর্তৃপক্ষ মানে ইলেক্টেড অথরিটি, মানে এই যে ভোট হয়, মানে পঞ্চায়েতের মধ্যে যারা যারা থাকে, সদস্য থাকে, তারা তো ইলেক্টেড হয়, কোনো কিছু নির্বাচিত হয়। অর্থাৎ তার মধ্যে যেন নির্বাচিত কর্তৃপক্ষ থাকে। মানে যদি কেউ নির্বাচিত লোক না থাকে, তাহলে সেখানে আর করে লাভ কি আছে। সেটাকে তখন আমরা পৌর শাসন বা মানে স্বায়ত্ত শাসন বলতে পারবো না, সেটা অটোক্রেসি হয়ে যাবে। কি বললাম বোঝা গেল, ডিক্টেটরশিপ হয়ে যাবে। ঠিক আছে, এবার বোঝা গেল আশা করি। স্যার ওই 1992 ওটা কি লিখেছেন? মানে ওই জায়গাটা বলতে ছিলাম না। 1900 কোনটা, হ্যাঁ, বলছে 1992 সালে, এই যে প্রথমে বললাম যে প্রথমে আম্বেদকর যখন ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল, সেটা ডিপিএসপির মধ্যে ইনক্লুডেড করেছিল আর্টিকেল 14 এর মধ্যে। 1992 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক করা হয়। সেটা আমরা একটু পরেই আলোচনা করব। ৭৩তম সংবিধানের মাধ্যমে সাংবিধানিক করা হয়। যেটা আমরা জানি কি বলে, নরসিংহ রাওয়ের সময় হয়েছিল। ওকে, এই কথাটা বলেছি 1992। এবার আমি পরপর আমি হিসেবে বলবো কোথায় কি হয়েছিল, সেগুলো বলবো। ক্লিয়ার হলে বলবে। হয়ে গেছে স্যার। ওকে, চলো নেক্সট। এবার আমি নেক্সট পেজে যাচ্ছি, সেখানে আমরা আলোচনা করছি। কি বলছি, এবার দেখো। এবার এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কিন্তু একদম বললাম যে প্রাচীন ভারত থেকে এগুলো চলছে, ব্রিটিশ ভারতেও এটা ছিল। তো প্রথম আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, কিরকম, কোন প্রেসিডেন্সিতে প্রথম ব্রিটিশ সরকার পৌর শাসন ব্যবস্থা বা এই যে শাসন ব্যবস্থা মানে স্বায়ত্ত শাসন বা যেটাকে আমরা লোকাল গভর্নমেন্ট বলি, প্রথম কোন প্রেসিডেন্সিতে চালু করেছে, বলতে পারবে? কোন প্রেসিডেন্সিতে প্রথম চালু করেছিল? মাদ্রাজ। ওকে, মাদ্রাজ প্রেসিডেন্সিতে ব্রিটিশ সরকার 1687, 1767, বুঝতে পারছো কতদিন আগে, বুঝতে পারছো? 1767 সালে প্রথম পৌর স্বায়ত্ত শাসন চালু করেছিল। মানে প্রথমে দেখো পৌর স্বায়ত্ত শাসন ছিল, মানে যেটাকে আমরা পঞ্চায়েত মানে মিউনিসিপ্যালিটি বলি। গ্রামের ক্ষেত্রে এটা কিন্তু অনেক পরে হয়েছে। ঠিক আছে, কেন কি, যারা থাকতো তারা টাউনে থাকতো না। পৌর স্বায়ত্তশাসন প্রথমবার গঠিত হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1687। ওকে, এরপর যখন মাদ্রাজ এটা সফল হলো, তারপরে কি হলো, ক্যালকাটা প্রেসিডেন্সি আর বোম্বে প্রেসিডেন্সিতে এটা করা হয় 1726। 1726-এ এসে এটা কলকাতা আর বম্বে প্রেসিডেন্সিতেও কার্যকরী করা হয়। তিনটে প্রেসিডেন্সি ছিল, কলকাতা, বম্বে আর মাদ্রাজ। তার মধ্যে মাদ্রাজে প্রথম 1687, এরপর কলকাতা আর বোম্বেতে 1726, 1726 গঠিত হয়েছিল। এটা বুঝলো। এবার গভর্নমেন্ট দেখো, সরকার যখন এই এগুলো তৈরি করেছিল, এর পেছনে, ঠিক আছে, এর পেছনে
সরকারের মানে ব্রিটিশ সরকার প্রথমবার এই যে স্বায়ত্তশাসন ব্যবস্থাটাকে প্রাদেশিক শাসনের মধ্যে ইনক্লুড করেছিল ব্রিটিশ সরকার প্রথমে। কবে এটা গঠিত হয়েছিল, কিন্তু এটাকে কিন্তু টোটালি যে প্রাদেশিক শাসন ব্যবস্থার মধ্যে ইনক্লুড করা হয়নি। এখানে কোশ্চেনটা কেমন ভাবে আছে, যদি কিছু ডাউট থাকে অবশ্যই বলবে, যে কত খ্রিস্টাব্দে বা কোন আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার পৌর শাসন ব্যবস্থাটাকে, ঠিক আছে, পৌর শাসন ব্যবস্থাকে প্রাদেশিক শাসন ব্যবস্থার ইনক্লুডেড করে, প্রাদেশিক শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে। ব্রিটিশ সরকার প্রাদেশিক শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছিল কোন অ্যাক্টের মাধ্যমে, কোন আইনের মাধ্যমে? 1919-এ। কি হয়েছিল 1919-এ বলো? মন্টেগু চেমসফোর্ড, তাই তো, যেটাকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলি। মন্টেগু চেমসফোর্ডে, হ্যাঁ, মন্টেগু চেমসফোর্ড যে রিফর্মটা হয়েছিল তাতে প্রথমবার এই যে পৌর শাসন ব্যবস্থাটাকে প্রাদেশিক শাসন ব্যবস্থার ইনক্লুডেড করা। কারণ 1919-এর যে ব্যাপারটা, ওখানেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, বাইক্যামেরালিজম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যদি মনে পড়ে আমি আগে পড়িয়েছিলাম, সেগুলো হয়েছিল। কিন্তু 1919-এ এটাকে পৌর শাসন ব্যবস্থার মধ্যে ইনক্লুডেড হয়েছিল। পরবর্তীকালে কি হয়, এই আইনটাকে বা এই জিনিসটাকে সংশোধন করা হয়, সংশোধন করে 1935-এ যে ভারত শাসন আইন হয় তার মধ্যে এটাকে ইনক্লুড করা। আর তারপরে আমরা ভালো করেই জানি যে 1935 সালের যে ভারত শাসন আইন থেকে আমাদের সংবিধানের বিশেষ অংশ বা বেশি অংশ নেওয়া হয়েছে, ফেডারেশন যে স্ট্রাকচার সেটা সেখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে মেন ফ্রেম এটা পেয়েছি, সেটা 1935 সালের ভারত শাসন আইন থেকে পেয়েছি। যার প্রথম ফার্স্ট স্টেপ ছিল 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্থা। ক্লিয়ার হলে বলবে, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। ক্লিয়ার হলে বলবে, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। ক্লিয়ার? এগোবো হ্যাঁ তাহলে। স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এই যে 1919 সালে যে মন্টেগু চেমসফোর্ড যে সংস্কারটার কথা বলা হয়েছিল, এইতে যে বলা হয় এটা কিন্তু সমস্ত রাজ্যে এটা কিন্তু হয়নি। সমস্ত রাজ্যে কেন হয়নি, যে আমি তোমাদের একটা কথা বলি, মানে একটা কথা এই মুহূর্তে আমার তোমাদের বলাটা উচিত, ঠিক আছে? কারণ বলাটা উচিত বলতে তোমাদের একটু আইডিয়াটা থাকা দরকার, যেটা আমি তোমাদের আগে কিভাবে বলেছিলাম জানি না। যে আমাদের যে ইন্ডিয়া ছিল বা ভারত ছিল, ঠিক আছে, ভারত যখন ছিল তখন, ভারত যখন স্বাধীন হয়, okay? স্বাধীন হয় যখন, তখন আহ, যে টোটাল ভারতের যে ভূখণ্ড, টোটাল যে ভারতের যে ভূখণ্ড, যে পুরো যে জায়গাটা ছিল, ঠিক আছে, ভালো করে বুঝবে কথাটা কি বলছি। টোটাল যে ভারতের যে ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ডটা কি 552টা দেশীয় রাজ্যে বিভক্ত ছিল, না অন্য কিছু ব্যবস্থা ছিল? 552টি দেশীয় রাজ্যতে ছিল, না অন্য কোনো ব্যাপার ছিল? এই পুরো জায়গাটা 552টা দেশীয় রাজ্যে বিভক্ত ছিল, না অন্য কিছু ব্যাপার ছিল? বাংলাদেশ ইনক্লুডেড ছিল। দেখো, তার মানে এটাই বলছি যে তোমাদের আইডিয়াটা কেমন নেই। দেখো, এই যে টোটাল আজকের যে ভূখণ্ড, এর মধ্যে পুরো জিনিসটা দেশীয় রাজ্য কিন্তু ছিল না, কিছু কিছু অংশ ছিল এইভাবে, এই জায়গাটা এরকম হাইলাইট করে দিলাম, এটা যে ব্রিটিশ শাসিত রাজ্য, এই জায়গাটা আবার ব্রিটিশ শাসিত রাজ্য, এই জায়গাটা আবার ব্রিটিশ শাসিত রাজ্য, এইরকম খণ্ড খণ্ড ব্রিটিশ শাসিত রাজ্য ছিল। কিছু কিছু জায়গা ছিল ব্ল্যাঙ্ক, সেগুলো ছিল দেশীয় রাজ্য। ভালো করে বুঝবে, 552টা দেশীয় রাজ্য, এই ব্রিটিশ শাসিত অঞ্চলের বাইরে যারা ছিল সেগুলো ছিল দেশীয় রাজ্য। এরকম 552টা ছোট ছোট রাজ্য ছিল। বুঝতে পারছো কথাটা? বোঝো, পুরো ভারত কিন্তু দেশীয় রাজ্য ছিল না, ব্রিটিশ শাসিত প্রদেশের বাইরে এরকম প্রিন্সলি স্টেট ছিল। কথাটা বোঝো। এই কারণে কি হয়েছিল, যখন 1947 সালে 1947-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারত শাসন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা ভারতের স্বাধীনতা আইন হয়েছিল, সেখানে এই কারণে 3টে ক্লজ দেওয়া ছিল, 3টে কথা বলা ছিল। কি? নাম্বার 1, যে যেগুলো, ভালো করে বুঝবে,
ভালো করে জিনিসটা বুঝবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের যে 3টে শর্ত খুব ভালো করে বুঝবে। এটা যদি গন্ডগোল হয়ে যায় পুরোপুরি শেষ হয়ে যায়। যেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, ঠিক আছে? যেগুলোতে ব্রিটিশ শাসন করত, সেই জায়গার লোকেদের কাছে কোনো অপশন ছিল না। ভালো করে বুঝো, সেই জায়গার লোকেদের কাছে কোনো অপশন ছিল না। ব্রিটিশ শাসিত প্রদেশের মধ্যে যদি হিন্দু মেজরিটি থাকে তাহলে সেটা অবশ্যই ইন্ডিয়াতে যাবে। আর যদি মানে মুসলিম মেজরিটি থাকে তাহলে সেটা অবশ্যই পাকিস্তানে যাবে। এদের কোনো অপশন ছিল না, কোনো কিছু ছিল না। তাহলে অপশন ছিল কাদের হাতে? যেগুলো প্রিন্সলি স্টেট ছিল, দেশীয় রাজ্য ছিল। ভালো করে বুঝুন, যেগুলো দেশীয় রাজ্য ছিল তাদের কাছে অপশন ছিল, বাবু তোমরা হয় ইন্ডিয়াতে যাও, না হলে পাকিস্তানে যাও, না হলে ফ্রি থাক। ভালো করে বুঝুন, এই একটা কিন্তু এটা ছিল। এটা কিন্তু ব্রিটিশ শাসিত প্রদেশগুলোর জন্য ছিল না, শুধুমাত্র দেশীয় রাজ্যগুলোর জন্য ছিল। কথাটা কি বললাম বুঝতে পেরেছো নাকি বলো? ক্লিয়ার হয়েছে? ওই জায়গাটা আবার একটু বলুন। কোনো কোনটা? অপশন ছিল না ওই জায়গাটা, কোনো প্রথম ব্রিটিশ পয়েন্টটা। শাসিত প্রদেশ, যেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল তাদের কাছে কোনো অপশন ছিল না। তাদেরকে বলাই হয়েছে যদি হিন্দু মেজরিটি হয় তাহলে ইন্ডিয়াতে যাবে, যদি পাকিস্তান মানে মুসলিম মেজরিটি হয় তাহলে পাকিস্তানে যাবে। এখানে এদের কাছে কোনো অপশন নেই। এরা বলবে না আমরা ফ্রি থাকবো, আমরা পাকিস্তানে যাব না। এদের কাছে কোনো অপশন নেই। এদেরকে যেহেতু টোটাল বলছে, এদেরকে ইন্ডিয়াতে ইনক্লুডেড হতে হবে হিন্দু মেজরিটি হলে আর পাকিস্তান মেজরিটি হলে, কারণ এইসব অন্যান্য জায়গায় কিছু ছিল না। ওকে, ফলে না তারা ধরুন বলো। এই ব্রিটিশ শাসিত প্রদেশটা, ধরুন এই যে ধরুন এই ওড়িশার দিকে যে জায়গাটা করেছেন না পয়েন্ট, ধরুন হুম ওখানে হলো, হুম ওটা হুম। ধরুন মুসলিম লোকজন বেশি ওখানে, তাহলে ওই জায়গাটা কি করে পাকিস্তানে বলতে হবে? না, ওগুলো ওগুলো ইন্ডিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য যখন ভাগ করেছে তখন মানে ইন্ডিয়ার মানে বেঙ্গলের যে হাফ, এটাকে পাকিস্তান দিয়েছে কারণ এটা মুসলিম অধ্যুষিত ছিল। এটা হচ্ছে পাঞ্জাব, এটাকে ভাগ করেছে, এটা পাকিস্তানকে দিয়েছে। আর এটা ইন্ডিয়াকে দিয়েছে। কেন? কারণ বেঙ্গল আর হচ্ছে পাঞ্জাব এগুলো ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ। ফলে এখানকার লোকেদের কাছে কোনো অপশন ছিল না পার্টিশন ছাড়া। কথাটা বুঝতে পারলে না পারলে না? এখানকার লোকেরা যদি বলতো যে না আমরা ভাগ হব না, ইট ইজ নট পসিবল। এটা ব্রিটিশরা বলে দিয়েছে যে ভাগ হবে, সোজা কথা। কারণ এটা ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল। কিন্তু হায়দ্রাবাদ যে ছিল সেখানে প্রিন্সলি স্টেট ছিল। এখানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে জুনাগড় প্রিন্সলি স্টেট ছিল। এখানে কাশ্মীর প্রিন্সলি স্টেট ছিল। এই কারণে এরা বলেছিল যে না আমরা কারোর সাথে যাব না। এই জায়গায় ছিল তঞ্জাউর, ঠিক আছে, ত্রিবাঙ্কুর বা তঞ্জাউর ত্রিবাঙ্কুর যে ছিল, এরা প্রিন্সলি স্টেট ছিল। এদের কাছে অপশন ছিল ইন্ডিয়াতে যাবো না পাকিস্তানে যাবো। এবার বোঝা গেল কথাটা? ক্লিয়ার হলো কি বলতে চাইছি? হ্যাঁ, হ্যাঁ। কারণ পাঞ্জাব আর বেঙ্গল এগুলো, দেখো পাঞ্জাব অনেক আগেই ব্রিটিশ আমরা দেখেছি ব্রিটিশ শাসিত প্রদেশ হয়ে গেছিল, লর্ড ডালহৌসি করে নিয়েছিল দালিপ সিংকে সরিয়ে দিয়ে। আর বেঙ্গল তো বাবু অনেক আগে থেকেই ছিল, 1900 থেকে বেঙ্গল প্রেসিডেন্সি ক্যাপিটালই ছিল, প্লাস হোল্ডে ছিল, ট্যাক্স প্রচুর কালেক্ট হতো। এই হচ্ছে ব্যাপার। এবার আমি কেন এই কথাটা বললাম, তার কারণ এই যে 1919 সালে যখন মন্টেগু চেমসফোর্ড সংস্কারটা হয়েছিল, এখানে কিন্তু সব জায়গাতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা চালু হয়নি। এখানে 1925-এ কয়েকটা 8টা এরকম প্রদেশ ছিল, ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, যেখানে পঞ্চায়েতি রাজ চালু করা হয়েছিল। আর 6টা দেশীয় রাজ্য ছিল, যেখানে 1926-এ 6টা দেশীয় রাজ্যতে এটা চালু। তার মানে এখানে এগুলোতে কিন্তু জোর জবরদস্তি না, বলা হয়েছে তোমরা করতে পারো। যেসব 6টা রাজ্য চালু করেছে বা যেখানে করেছে সেই জায়গায় আছে, অর্থাৎ মাস লেভেলে হয়নি, কিছু কিছু অংশে হয়েছিল। পরে এটাকে 35 এটাকে রিফর্ম করা হয়েছিল। বলো বুঝতে পারলে না পারলে না? পুরো জিনিসটা ক্লিয়ার হলে বলো। ওই যে লাস্টের জায়গাটা আবার একটু বলুন, 1919 মানে কি হলো ওই হ্যাঁ, জায়গাটা বুঝলাম না। 1919-এ এই আইনটা পাস হয়েছিল। এবার আইন পাস হলে তো বাবু পুরো ভারতে হবে সেরকম তো ব্যাপার নয়। আইন পাস হওয়ার পর বললো 8টা যে ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল সেখানে চালু হলো, আর 6টা দেশীয় রাজ্যে 1926-এ চালু। কারণ যারা যারা অ্যাকসেপ্ট আচ্ছা। করেছে তাদের কাছে। বাকি সমস্ত রাজ্যে হয় দেখো, অন্যান্য রাজ্য চাইছে এটা করতে তো হবে না, কোনো অসুবিধা নেই। আর ব্রিটিশরাও দেখছে যে সব ব্রিটিশ শাসিত প্রদেশে করবে না, যেখান থেকে বাবু রেভিনিউ নিতে পারবো সেখানেই তো করবো, তাই না? ডেভেলপমেন্ট সেখানেই হবে যেখান থেকে গভর্নমেন্ট কিছু পাবে। বলো ক্লিয়ার হলে বলুন। এগোবো তাহলে। হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট, পরের পেজে আমি যাচ্ছি। এবার দেখো, এবার প্রথম প্রশ্নটা আসবে, একটা বড় প্রশ্ন তোমাদের মনে আসা উচিত।
যে আমাদের যে এই যে পঞ্চায়েতি রাজ, এটাকে তো বাবু 1950 সালে যে সংবিধান কার্যকরী হলো, 1950-তে 1950 সালে সংবিধান কার্যকরী হলো, সেখানে তো বাবু আমাদের এত আন্দোলন টান্দোলন করা হলো, তার মধ্যে ডিপিএসপির মধ্যে আর্টিকেল 40-তে তো ইনক্লুড করা হলো। তাহলে হঠাৎ করে কেন মনে হলো যে আমাদের এটাকে মানে সাংবিধানিক পদমর্যাদা এটাকে দেওয়া উচিত? ঠিক আছে? এটা প্রশ্ন আসবে। এই প্রশ্নের উত্তর হলো সংবিধান চালু করার 2 বছরের মধ্যে। কি? 1952, 1952 সালে আমাদের যে মহাত্মা গান্ধী ছিলেন, ঠিক আছে? তিনি তার আগে মারা গেছিলেন। মানে মারা গেছিলেন বলাটা ভুল, যাই হোক। 2nd অক্টোবর, ঠিক আছে? গভর্নমেন্ট মানে জওহরলাল নেহরু সরকার একটা প্রোগ্রাম চালু করেছিল। সেই প্রোগ্রামটার নাম ছিল সিডিপি। এবার আমাকে ফুল ফর্ম বলতে হবে। আমি বহুবার এর ফুল ফর্ম লিখিয়েছি। সিডিপির ফুল ফর্ম বলো। বলো। না বললে সবাই কান ধরে উঠবোস করবে। বহুবার পড়েছি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভেরি গুড। একজন ছাড়া সবাই কান ধরে উঠবোস করবে। কমিউনিটি ডেভেলপমেন্ট, কতবার এটা পড়িয়েছি, তাই না? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা চালু হয়েছে। কিন্তু চালু করতে গিয়ে দেখা গেল এই যে প্রোগ্রাম, এটা টোটালি ব্যর্থ হলো। এটা ফেইলড হলো, ব্যর্থ হলো। এবার প্রশ্নটা হচ্ছে কেন ব্যর্থ হলো? তার কারণ দেখো, উপর থেকে তুমি বাবু বলে দিবে যে মোদির জন্য ইয়ে করছে, যে এর জন্য মোদির জন্য আমাদের গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, বা মোদি আমাদের কি করছে, ঘরে জল পৌঁছে দিয়ে যাচ্ছে নি, মোদির জন্য আমাদের রেশন আনতে এত দূর যেতে হচ্ছে। না বাবা, মোদি এসে কি দেবে? এগুলোর জন্য কে করছে? এগুলোর জন্য পঞ্চায়েত দরকার, এগুলোর জন্য কোনো লোকাল অথরিটির দরকার, যারা নেই কাজ করবে। রাস্তা তৈরি করতে হবে। আরে বাবা, সেখানে কি মোদি এসে রাস্তা মানে ইয়ে সাথে শুরু করবে? নিশ্চয়ই না। নাকি মমতা এসে রাস্তা বানানো শুরু করবে? সম্ভব নয়। এই কারণে কি লোকাল বডিজ দরকার। এই প্রোগ্রাম যখন ব্যর্থ হয়, তখন গভর্নমেন্ট তখন বুঝতে পারলো যে বাবু একটা লোকাল সরকার থাকাটা খুব দরকার। নাহলে কিন্তু কোনো রকমের ডেভেলপমেন্ট করাটা পসিবল হবে না। এই কারণে, এই যে ব্যর্থ হওয়ার কারণে সরকার আন্ডারস্ট্যান্ড করতে পারলো যে আমাদের এটা প্রয়োজন। এই কারণে এই যে প্রোগ্রামটা ফেল হওয়ার পরে গভর্নমেন্ট কি করলো? একটা কমিটি গঠন। সেই কমিটির নামটা কি? সেই কমিটির নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে? বলবন্ত রায় মেহতা কমিটি। খুব ভালো করে শুনবে। বলবন্ত রাও রায় মেহতা কমিটি গঠন করবে। ঠিক আছে? এই যে কমিটি, ঠিক আছে? কমিটিটা গঠন হয়েছিল কবে? 1957, 1957 সালে। এবার দেখো, এরকম কমিটি একটা গঠন করতে গেলে তো যে কেউ বললে কমিটি গঠন হয়ে যাবে না। যাই হোক, যে কেউ বললেই হবে, যাই হোক, সেটা বলছি না সেসব কথা। তো এটা বেসিক্যালি গঠিত হয়েছিল কিসের জন্য? আমাদের এনডিসি, এনডিসি এটা গঠন করেছিল। এবার আমাকে বলো তো এনডিসির পুরো নাম কি? এনডিসির পুরো নাম কি? বলে এ তো খুব খারাপ অবস্থা, কেন বলবে না কেন? এনডিসি গঠন করে, বলো। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তাই তো? জাতীয় উন্নয়ন পরিষদ, যেটা আমাদের জন্য প্ল্যানিং করে। সিম্পল কথা, কারণ তারাই তো এই কমিটি বানাবে। এনডিসি, এনডিসি আর কতগুলো আছে। এই এনডিসি তৈরি করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে? এই বলবন্ত ন্যাশনাল বলো বলো কি বলছো? ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। জাতীয় কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ওকে। জাতীয় উন্নয়ন পরিষদ, এনডিসি। তো এই এনডিসি কি করলো? বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করলো। এবার এই বলবন্ত রায় মেহতা কমিটি তার একটা সুপারিশ পেশ করবে। অবভিয়াসলি সে মানে তাকে তো সুপারিশ পেশ করার জন্যই পাঠানো হয়েছিল। তো সুপারিশ বলবন্ত রায় মেহতা কমিটি প্রকাশ করবে। এই সুপারিশ বেসিক্যালি, এই যে বলবন্ত রায় মেহতা কমিটি কি সুপারিশ করেছিল? বেসিক্যালি তার উদ্দেশ্য ছিল যে এই যে ক্ষমতা বা এই যে পাওয়ার রয়েছে, সেটাকে বিকেন্দ্রীকরণ করা। ভালো করে বুঝতে, এই যে ক্ষমতা, এটাকে বিকেন্দ্রীকরণ করা। মানে বুঝতে পারছো বিকেন্দ্রীকরণ করা মানে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করার কথা বল। বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজ মানে তুমি পাওয়ারটাকে ছড়িয়ে,
কিভাবে ছড়াবে? ত্রিস্তরীয়, 3টে স্তরে তোমাকে ছড়াবে। ঠিক আছে? টোটালি প্ল্যান দেয়া হবে। কিভাবে করা হবে? ত্রিস্তরীয় করা হবে। ত্রিস্তর মানে এখনো যেটা আমাদের আছে ত্রিস্তর আছে কিন্তু, ওকে? ত্রিস্তরীয় করা হবে। একদম এটাকে এইভাবে পিরামিড স্ট্রাকচারেও এভাবে লেখা হয়ে থাকে, বা তোমরা এমনি 1, 2, 3 করে লিখতে পারো। একদম নিচু লেভেলে থাকবে কি? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত এটা একদম গ্রামের ক্ষেত্রে থাকবে। তারপর থাকবে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি সেটা কোন স্তরে হবে? ব্লক স্তরে হবে। কয়টা গ্রাম নিয়ে ব্লক হয়? গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি। আর একদম কয়েকটা ব্লক নিয়ে গঠিত একটা জেলা, তাহলে জেলা স্তরে কে থাকবে? জেলা পরিষদ। এটা প্রেজেন্টলি এখনো কিন্তু এই স্ট্রাকচারেই আমাদের রয়েছে। এটা প্রথম বলবন্ত রায় মেহতা কমিটি প্রকাশ করে। গ্রাম স্তরে হবে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে হবে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে হবে জেলা পরিষদ। কোনো অসুবিধা নেই, এটা দেওয়া হলো। তাহলে এটা যদি এতটাই ভালো ছিল এবং এখন এইরকম ব্যাপার ছিল, তাহলে হঠাৎ করে এটা ব্যর্থ হলো কেন? বা এটার মধ্যে কি এমন ডিফেক্ট ছিল যেই কারণে এটা ব্যর্থ বা এটা নেওয়া হলো? কারণ এখানে এখানে দেখো যে কাজটা আরো কিছু সাজেস্টিভ বলবন্ত রায় করেছেন কি, এই যে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে, একদম যে নিচু স্তরে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে, সেগুলো হবে প্রত্যক্ষ জনগণের ভোট। মানে প্রত্যক্ষ জনগণ ভোট দেবে, এখনো সেই জিনিস আছে। প্রত্যক্ষ জনগণের ভোটে সদস্যরা নির্বাচিত হবে। আর পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে নির্বাচিত হবে, এরা হচ্ছে পরোক্ষ নির্বাচন। ঠিক আছে? আচ্ছা বলো তো, এখন প্রেজেন্টলি কি এই স্ট্রাকচার আছে না অন্য কিছু আছে? এখনো কি এটা হয় না এখন অন্য কিছু? 3টে স্তরে এই যে ভোট দিতে যাও, স্যার এটা প্রত্যক্ষভাবে হয়তো এখন। 3টে স্তরেই প্রত্যক্ষ নির্বাচন। ওকে, আর এই জন্য দেখবে পঞ্চায়েত যখন যাবে 3টে জায়গায় ছাপ মারতে হয়। হয়তো পঞ্চায়েত ভোট দিতে গিয়েছে যখন 3টে জায়গায় ছাপ মেরেছে, সেরকম। কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি এই সুপারিশ করেছিল যে একদম গ্রাম পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষভাবে জনগণ ভোট দেবে, আর বাকি জায়গায় পরোক্ষভাবে এরা করবে। ঠিক আছে? এবং এখানে বলা হয়েছিল যে এই কারণে পঞ্চায়েত সমিতি যেটা হবে, পঞ্চায়েত সমিতি যেটা হবে সেটা একটা এক্সিকিউটিভ বডি হবে, আর জেলা পরিষদ একটা অ্যাডভাইজারি বডি। ঠিক আছে? মানে গ্রাম পঞ্চায়েত এখান থেকেই হবে, কোনো অসুবিধা নেই। এই যে পঞ্চায়েত সমিতি, এই যে পঞ্চায়েত সমিতি যেটা হবে সেটা হবে একটা এক্সিকিউটিভ বডি, আর জেলা পরিষদ হবে অ্যাডভাইজারি বডি। এটা না লিখলে, এটা দরকার নেই, লেখা দরকার নেই। আর যে জেলা পরিষদের সভাপতি যে কালেক্টর হবে, এগুলো আর লেখার দরকার নেই। এটা হলেই ব্যাপারটা হবে। আচ্ছা, এখানে মেন জিনিস আমি একটা কথা বলে দিচ্ছি। এই যে পঞ্চায়েতি রাজের ব্যাপারটা, ঠিক আছে, পঞ্চায়েতি রাজের মানে যে ব্যাপারটা, এটা বেসিক্যালি, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। এটা এমসিকিউ এর মধ্যে ডাইরেক্ট এইভাবে কোশ্চেন আছে, কোন কমিটির সুপারিশ, কোন কমিটি, ভালো করে বুঝবে, মহাত্মা গান্ধীর, ভালো করে বুঝবে, মহাত্মা গান্ধীর দলহীন পঞ্চায়েত নির্বাচনকে সুপারিশ করেছে। ভালো করে বুঝবে, এটা পুরো ডাইরেক্ট কোশ্চেন আছে, তোমরা খেয়াল হয়তো কখনো করোনি এইভাবে কোশ্চেন। কোন কোন কমিটির সুপারিশ, কোন কমিটি গান্ধীজি দলহীন, ভালো করে বুঝবে, দলহীন পঞ্চায়েত নির্বাচনের সুপারিশ করেছে। মানে পঞ্চায়েত যে নির্বাচন হবে সেখানে কোনো দল দাঁড়াবে না, প্রার্থী দাঁড়াবে কিন্তু কোনো দল হিসেবে না। তাহলে বুঝতে পারছো, এটা তো খারিজ হওয়াটা বাধ্যতামূলক। ওকে, এই কাজটা বলা হচ্ছে। আর মাথায় রাখবে, এই বলবন্ত রায় মেহতা কমিটির যে সুপারিশ ছিল, সেই কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। কোন রাজ্যে দেখি, মনে আছে নাকি কারো? প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? রাজস্থান। তামিলনাড়ু। হুম, রাজস্থান। কোন জেলা? নাগৌর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নাগৌর জেলাতে হয়েছিল। কত সালে? পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন আছে, ডাইরেক্ট কোশ্চেন। 1959। 1959, ভেরি গুড, 1959। যদি বলে কত তারিখ? 2রা অক্টোবর। তেসরা না সেকেন্ড অক্টোবর ছিল বাবা, গান্ধীজি 2 অক্টোবর ছিল। 2 অক্টোবর 1959 রাজস্থানের নাগর জেলায় প্রথম প্রথম পঞ্চায়েত ব্যবস্থা, ভারতে প্রথম পঞ্চায়েত গঠন হয়েছিল। প্রথম
পঞ্চায়েত গঠন। তাহলে এই ধরনের কোশ্চেনও আসতে পারে যে কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে প্রথম বা রাজস্থানে প্রথম পঞ্চায়েত গঠিত হয়েছে? বলবন্ত রাও মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী। বলো, ক্লিয়ার হলে বলবে। ক্লিয়ার? গান্ধীটা কি বললেন একবার বলুন। স্যার হ্যাঁ স্যার কোনটা বল? ওইখানটা একবার বলুন। কোনটা বলো? মহাত্মা কোনটা গান্ধীর বল? দলহীন এই যে গান্ধী কোশ্চেনটা একবার আচ্ছা আচ্ছা বলছিলেন। আচ্ছা, বলে দিচ্ছি। এই কমিটি সুপারিশ করেছিল যে মহাত্মা গান্ধীজি যখন তার যে হরিজন মুভমেন্ট করেছিল, হরিজন মুভমেন্টের সময় তিনিও গ্রামের যে হরিজন মুভমেন্টটা বেসিক্যালি কি ছিল, গ্রামে যারা দলিত আছে, যারা অচ্যুত আছে তাদের জন্য, সেখানে তিনি গ্রামের লোকেদের বলেছিলেন কি যে বিভিন্ন ধরনের গ্রামের শিল্পের উপর, যে কুটির শিল্পের উপরে বলতে, এবং কুটির শিল্প যে করবে সেখানে একটা গভর্নমেন্ট বা সরকারের দরকার। গান্ধীজি এটা বলতেন যে একটা দলহীন, কোনো রকমের দল নয়, কোনো দল গঠন করতে হবে না, দলহীন ভাবে পঞ্চায়েত নির্বাচনের কথা তিনি সুপারিশ করেছিলেন করতেন। তো এই কথাটা বলবন্ত রায় মেহতাও এটা বলতে চেয়েছিল যে নির্বাচন যে করবে অসুবিধা নেই, নির্বাচন প্রত্যক্ষ করো পরোক্ষ করো কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো দল গঠন করো, কোনো দল গঠন ছাড়া নির্বাচন করো, তাহলে বেটার। তাহলে তার মানে দেখো, এবার যদি কোনো দল গঠন করে না বলো, তাহলে অবভিয়াসলি প্রথম ফাটবে কার? কংগ্রেসের ফাটবে। সে তো বাবু, সে ছাড়া আর কে এত কিছু কাজকর্ম করতে পারে? ব্যাস, ওই জন্য জিনিসটাকে অ্যাপ্রুভাল দিল না। ক্লিয়ার হলে বলবো, বুঝে গেল আশা করি। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখো, যখন বলবন্ত রায় মেহতা কমিটিটা অনুযায়ী কিছু জায়গায় হলো, কিন্তু সবার মধ্যে দেখো সেই স্পার্ক কাজ করছিল না। সেই কারণে এইটাকে আরো বেশি পাওয়ারফুল করার জন্য কি করা হলো, অশোক মেহতা কমিটি গঠন। অশোক মেহতা কমিটি গঠন। কবে গঠন হলো অশোক মেহতা কমিটি? 1977, 1977 সাল। পিএম কে 1977? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী, তাই তো? ইন্দিরা গান্ধী ছিল। তারপরে তো মোরারজি তারপর তো দেশাই। মোরারজি দেশাই না স্যার, সময় 78 এসেছিল। তো মোরারজি দেশাই এলেন। 77 তো ইন্দিরা গান্ধী ছিল। 1977-এর 77। ডিসেম্বর মাস কে ছিল? ডেট তো দেওয়া, মোরারজি দেশাই। 24শে মার্চ 1977 থেকে 28শে জুলাই 1959। ঠিক আছে, মার্চ থেকে। বোঝা গেছে? তার মানে যদি কোশ্চেন আসে মোরারজি দেশাই আরামসে করতে পারবে, তাহলে কোনো ডাউট নেই, পুরো ডেট সহ টেনিওর আছে, বহু জায়গায় পেয়ে যাবে। এটা আলাদা করে লেখার কোনো দরকার নেই, কারণ আমি আগে অলরেডি লিখে দিয়েছি। দেশাইয়ের সময় এসে সেকেন্ড টাইম দেখো এবার যদি দেখো এইভাবে কোশ্চেনও থাকতে পারে, বলবন্ত রায় মেহতা কমিটি কোন প্রাইম মিনিস্টারের সময় হয়েছিল? অবভিয়াসলি জেল নেহেরু করতে পারবে। আর এই যে অশোক রায় মেহতা কমিটি মোরারজি দেশাইয়ের সময় হয়েছিল, যদি থাকে করতে পারে। দেখো, কোশ্চেন কোন জায়গায় তোমাকে মাথা ঘোরাবে, মাথা ফাটাবে, সেটা তুমিও জানো না, আমিও জানি না। তাহলে প্রিপেয়ার্ড আমাকে সব দিক থেকে থাকতে হবে, জিনিসগুলো আমাকে মাথায় রাখো। এই অশোক মেহতা কমিটি কি সুপারিশ করেছিল? অশোক রায় মেহতা কমিটির সুপারিশ এটাই ছিল, 1978-এ রিপোর্ট পেশ করলো, বলল পঞ্চায়েত যে নির্বাচন হবে সেখানে অবশ্যই ভাবে রাজনৈতিক দলগুলি স্বাধীনভাবে অংশগ্রহণ করবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো কেন বলবন্ত রায় মেহতা কমিটি ফেল হলো? কারণ এই দলগুলোতে পার্টিসিপেট করতে পারছিল না, তাহলে পার্টিসিপেট তো করতে দিতে হবে, তাহলে পার্টিসিপেট করানোর জন্য এলো অশোক রায় মেহতা কমিটি। তাহলে কোন পার্টি বা কোন কমিটি প্রথমবার রাজনৈতিক দলগুলিকে পঞ্চায়েত নির্বাচনে যোগদানের সুপারিশ করেছে? প্রথম অশোক রায় মেহতা কমিটি। সিম্পল, কোনো সমস্যা নেই। এবং এখানে যেটা সবচেয়ে বড় পার্থক্য ছিল, অশোক রায় মেহতা কমিটি সুপারিশ করেছিল যে দ্বিস্তরীয়, ঠিক আছে, মানে যে এটা হবে সেটা দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। একটা হবে কি, গ্রাম স্তরে হবে মন্ডল পঞ্চায়েত, ঠিক আছে, গ্রাম স্তরে হবে মন্ডল পঞ্চায়েত, এবং জেলা স্তরে হবে জেলা পরিষদ। মানে মাঝে যে পঞ্চায়েত সমিতি, সেটাকে
মানে যাতে না হয় সেই সুপারিশ দিল। তাহলে কোন কমিটি প্রথমবার দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? অশোক রায় মেহতা কমিটি। কোন কমিটি প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। দেখো দুটো পরপর বুঝতে পারলে কিনা বল। কোনো যদি সমস্যা হয় অবশ্যই বলবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একবার নেক্সট পেজে যাব, যদি হয়ে যায় বলবে। নেক্সট পেজে যাব, চেঞ্জ করছি তাহলে। হ্যাঁ স্যার। নেক্সট। আর হ্যাঁ, একটা জিনিস না, মাঝে মাঝে যাই লিখবে খাতাটা একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। হ্যাঁ, কখনো কি হয় দেখবে পরে হয়তো কিছু অ্যাড করলো, লেখানো হয়ে গেল, লেখানোর পরে হয়তো কিছু অ্যাড করলো, হতে পারে। তো একটু ফাঁকা ফাঁকা দিয়ে রাখ, প্রচুর ফাঁকা দিতে হবে না। 2-4 লাইন একটু লিখলে একটু 2 লাইনের মতো একটু ফাঁকা রাখবে। একদম চেপে 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 গেঁজে গেঁজে একদম কখনো লিখবে। কখনো হতে পারে কিছু এক্সট্রা ইনফরমেশন এলো, সেই জায়গায় বললাম এই জায়গাটা লিখে ফেলো, লিখবে। বুঝতে পারছো? একদম চেপে চেপে লিখবে না যে বাবা খাতা দেয়নি, এরকম ব্যাপার যেন না। হ্যাঁ, জায়গা রেখে রেখে লিখবে। আচ্ছা, এবার দেখ নেক্সট পরবর্তী যে কমিটিটা এলো সেটা হচ্ছে জি ভি কে রাও কমিটি। জি ভি কে রাও কমিটি। ঠিক আছে? তাহলে জি ভি কে রাও কমিটি গঠন। পুরো নাম কি? জি ভি কে রাও কমিটির পুরো নাম পারবে? আচ্ছা, তো এই কমিটিটা কবে গঠিত হয়েছিল? 1985, 1985। ঠিক আছে? জি ভি কে রাও কমিটি গঠিত হয়েছিল 1985। পিএম কে বলে ভালো? রাজীব গান্ধী। রাজীব গান্ধী। রাজীব গান্ধী। ঠিক আছে? রাজীব গান্ধী প্রাইম মিনিস্টারশিপের সময় জি ভি কে কমিটি গঠিত হয়। এবার 1985 এটা গঠন হলো জি ভি কে কমিটি। এবার এই জি ভি কে কমিটি যখন 1985 সালে গঠন হয়, এখানে এই কমিটির গুরুত্বপূর্ণ খুব বেশি নয়। মানে বেশি নয় এই কারণে, কারণ এখানে জিভিকে কমিটি শুধুমাত্র কি বলেছিল, যে কোনো প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে তিনি এটাই বলেছিল যে যে ব্লককে ব্লক লেভেলে, এখানে শুধু একটা কথাই লিখে রাখো, এই কমিটির সুপারিশ অনুযায়ী এই কমিটি বলেছিল যে কোনো পরিকল্পনা রূপান্তর করতে হলে জেলা পরিষদকে বেশি গুরুত্ব প্রদান করতে হবে। জেলা পরিষদকে অধিক গুরুত্ব প্রদানের সুপারিশ করে। অধিক গুরুত্ব প্রদানের সুপারিশ। এজন্য বেশি কিছু ব্যাপারটা নিয়ে হয়। দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটাকে কংগ্রেস সরকার কিন্তু বহুবার আনার চেষ্টা করেছিল, কিন্তু কোনোবার সেভাবে কিন্তু সফল হয়নি। তারপর তারপরে কি হলো, রাজীব গান্ধী সরকার সেকেন্ড টাইম আবার একটা কমিটি নিয়ে এসেছিল, সেটা হচ্ছে এল এম সিংভি কমিটি। এল এম সিংভি কমিটি। এল এম সিংভি কমিটি। এটা আবার 1986 রাজীব গান্ধী আবার সেকেন্ড টাইম আরেকটা কমিটি নিয়ে এলেন। ঠিক আছে? এই কমিটি আবার নিয়ে এলেন। এখানেও এই যে সিংভি কমিটি যে সুপারিশ করেছিল 1986 সালে করেছিল, এটা বেসিক্যালি প্রথমবার, ভালো করে বলছো, এই কমিটি, এই জন্য বললাম কি টার্ম, মানে যেগুলো যদি অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে আসে আমি সেই কথাগুলো শুধু লেখাচ্ছি, কারণ পুরো একদম ডিটেলস লিখে লাভ নেই, কোর জিনিসগুলো রাখো। এই সিংভি কমিটি প্রথমবার সুপারিশ করেছিল যে পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা রয়েছে, যে এই ব্যবস্থা পঞ্চায়েতি ব্যবস্থা, এটাকে সাংবিধানিক করার দাবি। পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক, সাংবিধানিক, ঠিক আছে? সাংবিধানিক করার সুপারিশ। তাহলে বুঝলে তো, প্রত্যেকটা কমিশনের একটা সুপারিশ, যেটা একদম চূড়ান্ত রকমের আসবে। তাহলে কোন কমিটি প্রথমবার পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক করার সুপারিশ করেছিল?
সিংঘভি কমিটি 1986। কোন কমিটি প্রথমবার দ্বিস্তরীয় সংসদীয় ব্যবস্থার করেছিল? অশোক মেহতা কমিটি। কোন কমিটি প্রথমবার তোমার হচ্ছে কি বলবো, প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। বুঝতে পারলো? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হলে বলবে, এটা আমাদের ব্যাপার। এবং ফাইনালি, ঠিক আছে, ফাইনালি এবার তার মানে দেখো যে রাজীব গান্ধী সরকার, এবার এর মধ্যে দেখো প্রত্যেক সরকার কিন্তু বিভিন্ন রকমের পলিসি মানে করার চেষ্টা করেছিল যে এটাকে কার্যকরী করার জন্য। প্রথমবার আমি একটু এখানটা লিখাচ্ছি, এই জিনিসটা একটু মানে লিখবে। প্রথমবার রাজীব গান্ধী গভর্নমেন্ট বা সরকার, রাজীব গান্ধী সরকার প্রথমবার এই বিলটা লোকসভাতে নিয়ে এসেছিল 1989-এ, 1989 সালে, মানে যাওয়ার আগে শেষবার, ঠিক আছে। এটা নিয়ে এসেছিল যখন রাজীব গান্ধী গভর্নমেন্ট 64তম 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসেছিল, ঠিক আছে। 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 1989-এ নিয়ে এসেছিল লোকসভাতে, ঠিক আছে। অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসেছিল, কিন্তু এটা লোকসভাতে পাস হয়েছিল কিন্তু রাজ্যসভাতে পাস হয়। মাথায় রাখবে, এটা লোকসভাতে এটা পাস হয়ে যায় কিন্তু রাজ্যসভাতে এটা পাস হয়নি। ফলে কি হলো, বিলটা ল্যাপস করে গেল, গুটি হারিয়ে গেল, শেষ। এরপর পরের যে গভর্নমেন্ট এলো সেটাকে ভিপি সিং এর গভর্নমেন্ট এলো, ভিপি সিং এর গভর্নমেন্ট এলো। এটা অ্যাকচুয়ালি ভিপি সিং কংগ্রেস পার্টি নয়, ন্যাশনাল ফ্রন্ট, ঠিক আছে, ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট ছিল। রাজীব গান্ধী সরকারের ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, যেখানে এই বিলটা আবার নিয়ে আসার চেষ্টা করা হলো, পাস করানোর চেষ্টা আবার করা হলো। কিন্তু এটা হচ্ছে 1990 এটা নিয়ে আসার চেষ্টা করা হলো, কিন্তু ভিপি সিং আমরা দেখলাম গভর্নমেন্ট নিজেই ফল করে গেল, গভর্নমেন্ট ফল করে যায়। ওই যে আমরা দেখেছিলাম কেয়ারটেকার ব্যবস্থা, যাই হোক, যদি মনে থাকে ভালো, না মনে রাখলে আরো ভালো কথা। তো এই বিলটা লোকসভাতে ইন্ট্রোডিউস করা করেছিল, কিন্তু গভর্নমেন্ট নিজেই ফল করে। ফলে গভর্নমেন্ট দেখো নিজেই যদি ফল করে যায় তখন থোড়ি আর পাস করাতে কেউ পারেনি। এই জন্য ভিপি সিং এর সময়ও এটা কি হয়ে গেল, ব্যর্থ হলো। তাহলে ফাইনালি এই বিলটা পাস করানো হলো কবে? নরসিম্হা রাও গভর্নমেন্টের সময়। পিভি নরসিম্হা রাও যখন এলো, কংগ্রেস গভর্নমেন্ট থেকে হলো, কংগ্রেস গভর্নমেন্ট থেকে নরসিম্হা রাও এলো 1990-তে, কিন্তু 1991-তে তিনি কি করেন, এই বিলটা লোকসভাতে ইন্ট্রোডিউস করলেন। 1991-এ এই বিলটা লোকসভাতে ইন্ট্রোডিউস করা হলো, এবং লোকসভাতে ইন্ট্রোডিউস করার পরে এটা পাস হয়ে গেল। এই বিলটা ফাইনালি পাস হলো কবে? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে গেল কবে? 1992-তে, 1992 সালে। যেখানে কি দেওয়া হলো, যেখানে টোটালি বলা হলো যে সাংবিধানিক মানে এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কি হলো, সাংবিধানিক মর্যাদা পেল 73তম সংবিধান সংশোধন বিলের মাধ্যমে 1992। আর যদি বলা হয় এটা কবে থেকে কার্যকরী করা হয়, কারণ দেখো যেবারে বিল পেশ হয় সেটা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে কার্যকরী হয় না, তাহলে এটা কার্যকরী কবে হলো? 24th এপ্রিল 1993 এটা কার্যকরী করা হয়। বলো, ক্লিয়ার হলে বলবে। কোনো ডাউট থাকলে, কোনো কিছু থাকলে অবশ্যই বলবে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পুরো ক্লিয়ার? এবার এখানে আরে কয়েকটা জিনিস একটু লিখতে হবে কি এর সাথে ইনক্লুডেড কিছু ইনফরমেশন। এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা চালু হলো, এটা আমাদের কোন তফসিলের মধ্যে রয়েছে, কোন শিডিউলে রয়েছে? 11 একদম, একাদশে। এটা হচ্ছে আমাদের একাদশ শিডিউল, একাদশ শিডিউল, যেটাকে আমাদের অ্যাড করা হয়েছে 11th শিডিউলের মধ্যে, এটা আমাদের ইনক্লুড করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে।
এবং এর মধ্যে আর্টিকেল কত আছে, কত নম্বর ধারায় রয়েছে আর্টিকেল মনে রাখবে? 243 243। এর মধ্যে অনেক রকম পার্ট হবে, 243 এ বি সি ডি করে করে বহু ভাগ থাকবে, ঠিক আছে? সেটা পরের কথা, সে আমাদের এখন দেখানোর দরকার নেই, আমরা আস্তে আস্তে পড়বো। এটা আমাদের 11 শিডিউলের মধ্যে রয়েছে, ঠিক আছে? 11 শিডিউলের মধ্যে এটা আমাদের রয়েছে। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। এবার আমরা একদম 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চলে যাব, মানে 73তম অ্যামেন্ডমেন্টে কি কি ব্যাপার হয়েছিল সেখানে শুনি। এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট চলো। এবার এবার দেখো, এত কিছু আমরা জল ঝড় পেরিয়ে এলাম, ভালো করে দেখো। এখনো পর্যন্ত আমরা কিন্তু যাই পড়ছি পুরো কিন্তু এর ব্যাকগ্রাউন্ড, কারণ এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আসল কোশ্চেনের জায়গা। এর যে অ্যাকচুয়াল পাওয়ারের জায়গা, ওখান থেকে কোশ্চেন থাকে না। অ্যাকচুয়াল জায়গার কোশ্চেন থাকে ব্যাকগ্রাউন্ড থেকে, যে কোথা থেকে এলো, কি কমিটির মাধ্যমে এলো, এগুলোই অ্যাকচুয়ালি মানে কোশ্চেনের জায়গা। এবার অ্যাকচুয়ালি কাজ কি করে সে নিয়ে কারো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তবে আমি পড়িয়ে দেবো যে কে কোন কি কাজ করে, সেটা শেষের দিকে আমি বলবো, যে অ্যাকচুয়ালি মনে রাখার জায়গা বা কোশ্চেনের জায়গা এটা। তাহলে এবার এই যে 73তম সংশোধন যেটা হলো, 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা হয়ে গেল 1992-তে, 1992-তে। ভালো কথা, সুন্দর কথা, কোনো সমস্যা নেই। এবার এখানে আমরা তো দেখলাম যে এই অনুযায়ী আমাদের যেসব রাজ্যগুলো রয়েছে, খুব ভালো করে জিনিসগুলো বুঝবে, রাজ্যগুলোতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হলো, তাই তো? আমাদের প্রেজেন্টলি ত্রিস্তরীয় আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়। আমরাও খুব হ্যাপি, সবাই খুব হ্যাপি, কোনো অসুবিধা নেই। কি গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ, যেটা প্রথমে লিখিয়েছিলাম এতে, সেম ব্যাপার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে এখানে কোন কোন রাজ্যে, ঠিক আছে, ভালো করে বুঝবো, কোন কোন রাজ্যে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। ভালো করে বুঝবো কোন কোন রাজ্যে দ্বিস্তরীয় ব্যবস্থা রয়েছে, এবং তারপরে আমাকে বলতে হবে কেন, তারা কি দোষ করেছে। তাহলে উত্তর কোন কোন রাজ্য হবে বলো? পারবে? প্রথমত গোয়া, দ্বিতীয়ত সিকিম, তৃতীয়ত মণিপুর, আর কোনো রাজ্য নেই। এবার কিছু কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, তার মধ্যে দাদরা ও নগর হাভেলি, দাদরা নগর হাভেলি ইউটি, প্লাস লাক্ষাদ্বীপ, লক্ষদ্বীপ, লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে পুডুচেরি, পন্ডিচেরি বা পুডুচেরি, দমন দিউ, এইসব জায়গায় আমাদের দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে কেন এসব জায়গায় কেন দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে বলো তো? পারবে? আন্দাজেই বলো না কি আছে, বলো, আন্দাজে বলো না কি আছে, ভুল হবে না, বলো বলো বলো, যেটা ভাবছি সেটাই ঠিক, পাহাড়ি দুর্গম এলাকা বলে। বলো। কারণ সেই রাজ্যের জনসংখ্যা কম হওয়ার জন্য, বুঝতে পারলে? জনসংখ্যা কম হওয়ার জন্য এই রাজ্যগুলোতে ত্রিস্তরীয় মানে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নেই। মাথায় ঢুকলো? ক্লিয়ার হলো? Okay? এবার দেখো এই জায়গায় বলা হলো যে এটা প্রথমত কমিশনের সুপারিশে বলা হলো কি, যে এখানে একস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হবে।
কিন্তু কিছু রাজ্যে দ্বিস্তরীয়। সেকেন্ড বলা হলো কি, যে পঞ্চায়েতের যে প্রতিটি স্তর রয়েছে, প্রতিটি স্তরে যে সদস্যরা হবে, ঠিক আছে, সদস্যরা হবে, তারা অবশ্যই প্রত্যক্ষ নির্বাচন, এটা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে হবে। এই যে ব্যাপারটা আমাদের প্রেজেন্টলি আছে, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে হতে হবে। প্রত্যক্ষ নির্বাচন ছাড়া পরোক্ষ নির্বাচন চলবে না। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচিত হতে হবে। দেখো প্রেজেন্টলি আমাদের এটাই চলছে। সেকেন্ড ক্লজ বলা হলো ৭৩ অ্যামেন্ডমেন্টে, এই কাজটা বলা হলো যে নির্বাচন মানে ডাইরেক্ট ইলেক্টেড ছাড়া কাউকে কোনো পারমিশন দেওয়া হবে না। ঠিক আছে, এবার এখানে দেখো আলাদা করে এসসি এসটি দের জন্য যে সংরক্ষণ আছে সেটা নিয়ে আমি কিছু বলছি না। সেটা যেভাবে এসসি এসটি রয়েছে সেইভাবে তাদেরকে দেওয়া হবে, দেওয়া হবে, সিজে সব জায়গাতে আছে। এবার প্রতিটি স্তরে ভালো করে জানবে, প্রতিটি স্তরে মহিলাদের, মহিলাদের ১/৩ মানে এটা দেখো এখন মানে সাংবিধানিক এও দিয়ে দেওয়া হয়েছে। কততম অ্যামেন্ডমেন্টে দেওয়া হলো মহিলাদের ১/৩ সংরক্ষণ, আসন সংরক্ষণ? 106 ১০৬। এটা লেটেস্ট, কিন্তু এটা এখানেও প্রথমবার পঞ্চায়েতে মহিলাদের ১/৩ আসন সংরক্ষণের কথা বলা হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এই যে নির্বাচন হবে, ভালো করে বোঝো, এই যে ইলেকশনটা হবে, এই ইলেকশনটা কন্ডাক্ট কে করবে? ঠিক আছে, নির্বাচনটা করবে কি? এই জন্য গঠিত হলো কি রাজ্য নির্বাচন কমিশন। ভালো করে বোঝো, রাজ্য নির্বাচন কমিশন এনশিওরিং করছে আমাদের এটা। কবে গঠিত হয়েছিল? যে State Election Commission of India's respective status form in accordance with the power of Election Commission of India was constituted in 1950 to supervise state level election. দেখো, তার মানে স্টেট ইলেকশন কমিশন সেটা কিন্তু প্রথম থেকেই ১৯৫০ সালে যখন গভর্নমেন্ট তৈরি হয়েছিল তখন থেকেই কিন্তু এটা ছিল। কিন্তু স্টেট ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি যে পাওয়ারটা পেল সেটা কিন্তু এই ৭৩ আর ৭৪তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পেল। এর আগে স্টেট ইলেকশন কমিশন শুধু নামমাত্র ব্যাপার স্যাপার ছিল। আজকের দিনে দেখো স্টেট ইলেকশন কমিশনের হাতে এত পাওয়ার, তাহলে এটা পরীক্ষায় আছে যে পঞ্চায়েত বা এই নির্বাচন কে পরিচালনা করে? রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করে। এবং রাজ্য নির্বাচন কমিশনের যে কমিশনারকে কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্টেড বাই, কি বলো, কে অ্যাপয়েন্ট কে করে? অ্যাপয়েন্টেড বাই রাজ্যপাল। অবশ্যই রাজ্যপাল, গভর্নর। ঠিক আছে, কয়েকদিন আগে এটা নিয়ে গন্ডগোল চলছিল আমাদের। ঠিক আছে, যাই হোক, রাজ্যপাল অ্যাপয়েন্ট করবে, রাজ্য নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর সেম ভাবে আচ্ছা, এবার এই যে কেউ যদি সদস্য হতে চায়, মানে পঞ্চায়েতের কেউ যদি সদস্য বা মেম্বার হতে চায়, তার যোগ্যতা কি হবে? সদস্য হতে গেলে তার যোগ্যতা কি হবে বলো? কি যোগ্যতা হতে হবে? পড়াশোনার তো কোনো যোগ্যতা নেই। ঠিক আছে, শুধু এজটাই বলে ফেলো, বয়স কত হতে হবে? কত বয়স হলে তুমি পঞ্চায়েতের সদস্য হতে পারবে? 25 এজ ২১ বছর। ২১ বছর, ভেরি গুড, 21 ইয়ার। ২১ বছর হলে তুমি পঞ্চায়েতে মানে সদস্য হতে পারবে। কিন্তু এখানে পঞ্চায়েতে তুমি ভোট কবে দিতে পারবে? ভোট দান 18। সেটা বাবু 18 বছর। ঠিক আছে, কেন? কারণ এটা সবার জন্য, ইউএএফ এর আন্ডারে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার। মানে ভোট তুমি দিতে পারো 18 বছর বয়সে, কিন্তু সদস্য হতে গেলে বাবু 21 বছর তোমার দরকার। বুঝা গেল না বুঝা যায়নি বল? ক্লিয়ার হলে কইবে। হ্যাঁ স্যার। একদম 100%। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যে ৭৩তম সংবিধান সংশোধন, এখানে এই জায়গাগুলো রয়েছে। এবার আমি একটা প্রশ্ন করব, ঠিক আছে, খুব ভেবেচিন্তে উত্তর দেব। ঠিক আছে, খুব ভালো করে ভেবেচিন্তে একটা উত্তর দেব। যে সর্বশেষ, ঠিক আছে, সর্বশেষ
কোন রাজ্যে সর্বশেষ কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছে? বলো। কোন রাজ্যে সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছে? বলো। তো অরুণাচল প্রদেশ। আচ্ছা, অরুণাচল প্রদেশ। কেন? কি হয়েছে অরুণাচল প্রদেশ? কি হয়েছিল? কি সেন্সে বলেছো না এমনি বললে? আচ্ছা, আমি সাল বলছি, তারপর আমাকে ঘটনা বলতে হবে। সাল হলো প্রথমবার 2019 সালে নির্বাচন হয়েছে। এবার বলো। হিন্ট দিলাম। হ্যাঁ, এখনো বলবে না? ছি, ছি, ছি। কিসব বলো। হিন্দি দিলে বলুন। 2019 সালে প্রথম নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সেই রাজ্যে। তাহলে কাশ্মীরে। একদম, জম্মু ও কাশ্মীর। কারণ ওখানে কি ছিল? 370 ধারা ছিল, তাই তো? এখন ওই জায়গায় কি হয়েছে? 370 ধারা যখন অবলুপ্ত হলো, আর্টিকেল 370 অবলুপ্ত যখন হলো, সঙ্গে সঙ্গে ওখানে পঞ্চায়েত নির্বাচন শুরু করে দেওয়া হলো। অবলুপ্ত হওয়ার পরে, আর্টিকেল 370 অবলুপ্ত হওয়ার পরে, শুধু আর্টিকেল 370 নয়, এর সাথে কিন্তু 35A এটাও কিন্তু মেন ছিল। ঠিক আছে, এই দুটো জিনিস 370 থেকেও আরো ভয়ানক গুরুত্বপূর্ণ ছিল 35A। ওকে, এর আগে 370-এর জন্য একটা এখানে কোন কোশ্চেন, রকম। বলো, নিশ্চয়ই বলো। জম্মু ও কাশ্মীর ওটা কি আলাদা আলাদা স্টেট? এতদিন একসাথে ছিল, জম্মু কাশ্মীর একটাই রাজ্য ছিল। এখন কি হয়ে গেছে? এখন জম্মু কাশ্মীর একটা রাজ্য, মানে ইউটি হয়ে গেছে, লাদাখ একটা ইউটি হয়ে গেছে। জম্মু কাশ্মীর তো না একসাথেই স্যার, আছে। ওটা কোশ্চেন নয়। কোশ্চেনটা লাদাখ তো আলাদা হয়েছে, লাদাখ ইউটি এটা জানি, কিন্তু জম্মু কাশ্মীর মানে জম্মু আলাদা স্টেট, কাশ্মীর আলাদা স্টেট, এটা জিজ্ঞাসা না, করছি। একদম একসাথে তো, জম্মু কাশ্মীর তো একসাথে। স্যার ওখানের মানুষ বলছে জম্মু আলাদা স্টেট, কাশ্মীর আলাদা স্টেট। আমি মানে ওখানে কনফিউজ হয়ে গেলাম, ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি। তাহলে তাহলে একটা দেখো, একটা কথা তাহলে শোনো। পাঞ্জাব থেকে ভাগ হয়েছে কি কি? পাঞ্জাব থেকে ভাগ হয়েছে হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশ, হরিয়ানা। তাহলে এটা ভাগ হওয়ার অনেক আগে থেকে পাঞ্জাবের লোকরা বলছিল না হরিয়ানা আমাদের পার্ট না। তাহলে কি তখন পাঞ্জাব মানে 1966-র আগে তখন কি তারা আলাদা ছিল? লোকেরা বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনটা একরকম। এই যে বলছেন উত্তর ভারত দক্ষিণ ভারত, তাহলে কি আলাদা দুটো দেশ তো? নাকি উত্তর ভারত একটা আলাদা দেশ, দক্ষিণ ভারত একটা আলাদা দেশ? না স্যার। কেন আলাদা নয়? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা রাজ্য নয়? হ্যাঁ আলাদা হ্যাঁ, রাজ্য, কিন্তু উত্তর ভারত উত্তরের দিকটা, হ্যাঁ, মানে ও ভারতের উত্তর দিকটা আলাদা রাজ্য। বোঝাচ্ছে। কোথায় মার খাবে? কিরকম মার খাবে বলো? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা একই রাজ্য? তো, পাগল। পশ্চিমবঙ্গের মধ্যেই তো উত্তরবঙ্গ স্যার দক্ষিণবঙ্গ। আপনি তো ওটা বললেন জেলা, রাজ্য বলেননি, জেলা বলেন, ওই জন্য বললাম। আমি কি জেলা বললাম না রাজ্য বললাম? না না, জেলা রাজ্যই বললেন। বলেছেন। রাজ্য রাজ্য। বলেছি। রাজ্যই বলেছেন। ঠিক আছে, রাজ্য ও বলেছি, স্যার স্যার, তাহলে বললে আমার হবে? শোনা ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে এই কারণে বলছি, এটা তো দেখো প্রত্যেকে দাবি করবে। ঠিক আছে, উত্তরবঙ্গের লোকেরা দাবি করবে আমরা আলাদা রাজ্য। ঠিক আছে, হায়দ্রাবাদ দাবি করবে আমি আলাদা দেশ, কেরালা দাবি করছে আমি আলাদা দেশ হব। এরকম তো দাবি অনেকে করে। জম্মু কাশ্মীর একসাথেই একটাই রাজ্য, তারা দাবি করছে জম্মু আলাদা হবে, কাশ্মীর আলাদা হবে।